ওয়েলকাম টু স্ক্যারি গপ্প। হ্যালো বন্ধুরা, আমি আছি প্রকাশ তোমাদের সাথে, আর তোমরা শুনছো স্ক্যারি গপ্প। 94 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন ভূতের গল্প নিয়ে চলে এসেছি তোমাদের পরিবারে। আজকের গল্পের নাম হচ্ছে ভূতের দেওয়া ওষুধ। চলো তাহলে গল্পটা শুরু করা যাক। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, কেউ স্কিপ করো না, প্লিজ গল্পটা শুনতে থাকো। আর তোমরা এই গল্পটা সবার সাথে শেয়ার করে দিও। আমাদের মানুষের মধ্যে যেমন রাজা থাকে, ভূতদেরও তেমন রাজা থাকে। ওদের মধ্যেও আমাদের মতো অনেক নিয়মকানুন চালু আছে। কথাটা বিশ্বাস হচ্ছে না তো? কি করেই বা হবে? তোমরা তো কখনো ভূতের রাজার রাজত্বে গিয়ে পড়োনি, তাহলে বুঝতে পারতে ঠেলাটা। একবার আমি ভূতের কবলে পড়েছিলাম। আজ সেই কাহিনী তোমাদের বলবো বলে ঠিক করেছি। প্রথমে শোনো গল্পটা। বিশ্বাস করা বা না করা তোমাদের অভিরুচি। সময়টা শীতকাল, অগ্রহায়ণ মাসের শেষ দিক। মাঠের সব ধান তখনও ওঠেনি। এখনও অনেক ক্ষেতে ধান গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। রাত দুপুরে দাদামশাইয়ের শরীর খারাপ শুরু হলো। বাড়িতে পুরুষ মানুষ বলতে আমি ছাড়া আর কেউ নেই, তাই আমাকেই ছুটতে হলো ডাক্তার ডাকতে। ডাক্তারের বাড়িও কি কাছে পিঠে? সেই সামালি, আমার বাড়ি থেকে 4 মাইলের কম নয়। একাই যাচ্ছি, পুরুষ মানুষের আবার ভয় কিসের? ডাক্তারের বাড়ি যখন পৌঁছলাম তখন প্রায় রাত 12টা। ডাক্তারবাবুকে আমার সঙ্গে আসবার জন্য অনেক অনুরোধ করলাম, কিন্তু তিনি কিছুতেই রাজি হলেন না। বললেন আমার যাওয়ার কোনো দরকার নেই, ওষুধ দিচ্ছি, নিয়ে গিয়ে খাইয়ে দে, সকালে কেমন থাকে খবরটা দিয়ে যেও। অগত্যা তাই করতে হলো। 4টে পুড়িয়া হাতে করে আবার বাড়ির পথ ধরলাম। হেঁটে হেঁটে আসছি। সে যে কি কষ্ট তা মুখে বলার নয়। এই শীতকালেও ঘাম বেরিয়ে পড়ল। দুপাশে ধান ক্ষেত, মাঝখান দিয়ে আলপথ। এই পথ দিয়ে গেছি, ফিরবো এই পথ দিয়ে। কিছুটা পথ বেশ এলাম। বিপত্তি ঘটল মানিকতলায় কাছে এসে। মাঠের মাঝখানে এসেছি। বেশ গুনগুন করে হরে কৃষ্ণ হরে রাম গাইতে গাইতে পথ হাঁটছি। এমন সময় সামনে এসে দাঁড়ালো কিম্ভূত কিমাকার একটা ভূত। এ যে মানুষ নয় সে আমি দেখেই বুঝতে পেরেছি। মানুষ হলে অমন চেহারা হবে কেন? শরীরে কোনো মাংস নেই, শুধু হাড় আর হাড়। বললাম, কে বাবা তুমি? তখন ভূত বলল, কেন, দেখে চিনতে পারছিস না আমি কে? আমি ভূত, এটা আমার রাজত্ব। রাজত্ব? বলে কি বেটা? ভূতটা বলল, আমি এখানকার রাজা। রাত দুপুরে কেউ এখান দিয়ে যাতায়াত করলে তাকে বন্দি করে রাখা হয়। আইনত তোকেও বন্দি থাকতে হবে। সে কি, বন্দি থাকতে হবে আমাকে? তখন ভূত বলল, বন্দি করে রাখা হবে প্রথমে, তারপর হবে বিচার। যদি বুঝি তোর দোষ আছে তাহলে প্রাণদণ্ড হবে। তোর ঘাড় মোটকে তোকে হত্যা করা হবে। তারপর অবশ্য রাস্তায় ফেলে দেওয়া হবে তোর মৃতদেহটা। রাজামশাই মুখ দিয়ে এক বিকট শব্দ করার সঙ্গে সঙ্গে এদিক ওদিক থেকে প্রায় শতখানেক ভূত ছুটে এসে আমাকে ঘিরে ধরল। একজন ভূত বলল, একে তো বন্দি করা হবে হুজুর। রাজা বললেন, হ্যাঁ, একে বন্দি করে রাজসভায় নিয়ে যাবি, সেখানে ওর বিচার হবে। আমাকে অবশেষে বন্দি করা হলো। কখনো চুরি ডাকাতি তো করিনি, তাই বন্দি হওয়ার ব্যাপারটা কি জানতাম না। তা ভূতের রাজত্বে প্রবেশ করার অপরাধে আমাকে বন্দি হতে হলো। হাত করাটা কিসের তৈরি কে জানে, তুলোর মতো বেশ নরম, হাতে লাগছে না একটুকুও। ভূতেরা বন্দি করে আমাকে নিয়ে চলল রাজসভায়। রাজামশাই সিংহাসনে বসে আছেন। মিথ্যে নয়, সেই কিম্ভূত কিমাকার ভূতটাই ভূতের রাজ্যের রাজা। রাজা বললেন, কেন আমার রাজত্বে প্রবেশ করেছিস বল, সত্যি কথা বলবি কিন্তু। আমি বললাম, হুজুর আমার কোনো অপরাধ নেই। আমার দাদামশাইয়ের হঠাৎ অসুখ হয়েছে, তাই ডাক্তারের কাছে গিয়েছিলাম ওষুধ আনতে। রাজা বললেন,
বুড়ো মানুষের অসুখ, তাকে বাঁচাতে চাস কেন? আমি বললাম, আমার দাদামশাই লোক খুব ভালো, উনি আমাকে মানুষ করেছেন, তাই আমি তাকে বাঁচাতে চাইছি। তোকে মানুষ করেছেন? হ্যাঁ মহারাজ। আমার কথাবার্তা শুনে খুব খুশি হলেন ভূতের রাজা। বাড়ি যা, তোর দাদামশাই বেঁচে যাবেন, কিন্তু মানুষের ঔষধে বাঁচবেন না। আমি তোকে যা ওষুধ দিচ্ছি এটাই খাওয়াবি, তাহলেই বেঁচে যাবেন। রাজামশাই আমার সঙ্গে বেশ ভালো ব্যবহারটাই করলেন। একজনকে বললেন, এই, একে কাঁধে করে ওর বাড়িতে পৌঁছে দিয়ে আয় তো। একথা শুনে আমি তো ভয়ে কাঠ হয়ে গেলাম। বেটা ভূত পথের মাঝে যদি আমাকে তুলে আছাড় মারে। রাজা বললেন, খুব সাবধানে নিয়ে যাবি, যেন এর কোনো কষ্ট না হয়। যাই হোক, ভূতটা তো আমায় কাঁধে তুলে নিল। ভয়ে কাঠ হয়ে গেছি আমি। কে জানে কি আছে আমার ভাগ্যে। আছাড় যদি মারে, আমার হাড়গোড় কি আস্ত থাকবে একটাও? আমি চোখ বুজে মরা মানুষের মতো বসে রইলাম ভূতের কাঁধে। কি লম্বা লম্বা পা ফেললো বেটা ভূতটা। কম মিনিটের মধ্যেই আমাকে আমাদের বাড়িতে পৌঁছে দিল। আমার বাড়ির কাছাকাছি নামিয়ে দিয়ে বলল, আপনার কষ্ট হয়নি তো? আমি বললাম, কষ্ট হবে কেন, বরং আমার জন্য তোমরাই খুব কষ্ট হলো। ভূতটা বলল, আমাদের কোনো কিছুতেই কষ্ট হয় না, ভূতেদের কষ্ট বলে কিছু আছে নাকি? আর কোনো কথা না বলে ভূতটা আমার সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। আমি বাড়িতে ঢুকলাম। এসে দেখি চোখ উল্টে শুয়ে আছে দাদামশাই। বাঁচবে বলে মনে হলো না, তবুও ভূতের দেওয়া সে ওষুধটা খাইয়ে দিলাম। দেখাই যাক না কি হয়। সারা রাত তো রোগী নিয়ে কাটলো, কখন কি ঘটবে বলা যায় না। পাড়ার 3জন ছেলেও এসে জুটলো। দাদুর কাছে বসে আছে সব। তারা অবশ্য এসেছে অন্য কারণে। বুড়োটা মরলে হাঁকডাক করে লোক জড়ো করতে হবে তো, মরাটাকে দাহ করতে যেতে হবে। এইভাবে সকাল হলো, কিন্তু মরল না আমার দাদু। সকাল হতে দিব্যি ভালো মানুষের মতো কথা বলতে শুরু করলো। আমি বললাম, দাদু তুমি যে ওষুধ খেলে ওটা কিন্তু ডাক্তারের দেওয়া কোনো ওষুধ নয়। দাদু বললেন, সে কি, কিসের ওষুধ তবে? ওটা ভূতের দেওয়া ওষুধ। হ্যাঁ, বলিস কি? আমার জন্য ভূত ওষুধ দিয়েছে, আর সেই ওষুধ আমাকে খাওয়ালি তুই? সর্বনাশ করলি আমার। আমি কিছুতেই বুঝে উঠতে পারলাম না কেন ভূতের ওপর এত রাগ কেন দাদুর। তারা তো খারাপ কিছু করেনি। দাদু বললেন, ব্রাহ্মণ ডাক, নাপিত ডাক, আমার প্রায়শ্চিত্ত করতে হবে যে। ভূতের দেওয়া ওষুধ যখন খাইয়েছিস, আর কি আমি উদ্ধার পাবো? সে কি রাগ দাদুর, যেন দাদুকে বাঁচিয়ে আমি খুব অপরাধ করে ফেলেছি। দাদুর কথা মতো প্রায়শ্চিত্তের সব ব্যবস্থা করা হলো। এরপর আরও 3 বছর বেঁচে ছিলেন আমার দাদু। তারপরে হঠাৎ মারা গেলেন হার্ট ফেল করে। কিন্তু দাদু মরে গিয়ে স্বর্গে গেছেন না নরকে গেছেন আজও তা আমি জানি না। তবে স্বর্গে যাওয়ার সম্ভাবনাই বেশি, কেননা প্রায়শ্চিত্ত করা হয়েছিল তো। আজকের এই গল্পটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমরাও গল্প লিখে পাঠাতে চাইলে ডেসক্রিপশন বক্সে মেল আইডি দেওয়া আছে, সেখানে তোমরা মেল করে দিও। আর গল্পটা সবার সাথে শেয়ার করে দিও, একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। প্লিজ তোমরা কেউ স্কিপ করো না। আমাদের এই ছোট্ট পরিবার স্ক্যারি গপ্পকে তোমরা একটু সাপোর্ট করো, তোমরা একটু ভালোবাসা দিও, তোমরা সঙ্গে থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটা গল্পে।